আচ্ছা, আই থিঙ্ক আমার ভয়েস ঠিকঠাক আসছে। সো আমি আর লেট করছি না, আমি শুরু করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো মানে আছো এখন। আর আমি প্রচুর দিন পরে কিন্তু আজকে লাইভে এসেছি, এবং আজকে একটা ক্লাস নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি হঠাৎ করে লাইভে আসলাম। লাইভে আসার কোনো মানে আমি ইনফরমেশন আগে থেকে কারোর সাথেই শেয়ার করিনি, না স্টুডেন্টদের সাথে, না কমিউনিটিতে পোস্ট করেছিলাম। সো আজকে আমি কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বলে আজকে এই ক্লাসটা নিয়ে আসলাম। তো দেখো তোমাদের ক্লাসটা কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। তো সামনে আছে ইন্ডিয়ান পলিটি, দেখতেই পাচ্ছ, এবং এই বইটা মোটামুটি সবারই পরিচিত। যারা সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট, যারা পড়াশোনা করছে, তাদের কাছে কিন্তু বইটা অনেকটাই পরিচিত। তো আজকের ক্লাসটা হচ্ছে পলিটির ক্লাস হবে। তো তোমরা একটুখানি জাস্ট আমাকে জানিও যে আমার ভয়েসটা আসছে কিনা। তো আমি শুরু করে দিচ্ছি। তো আমি আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে মোটামুটি আমি চেষ্টা করব আমার মতন করে একটু তোমাদেরকে হেল্প করার। তো যেগুলো পারবো মোটামুটি আমি করিয়ে দেবো। লাইট ঠিক আছে। সো ফার্স্টে একটু বলে দিই, এই বইটা কিন্তু তোমাদের সিভিল সার্ভিস এক্সামের জন্য, পলিটির জন্য মানে পুরো কম্প্যাক্ট একটা বই, যেটাতে তোমার মেন্স প্রিলিমস দুটো নিয়ে কিন্তু সুন্দর করে আলোচনা করা আছে। তো আজকে আমি ইন্ডিয়ান পলিটি নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ডেতে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, এনভায়রনমেন্ট, প্রত্যেকটা ইউপিএসসি যে কটা বই আছে, তো তাদের একটা একটা করে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানোর চেষ্টা করব, এবং বোঝাবো যে অ্যাকচুয়ালি কী কী ইম্পর্টেন্ট না। কারণ এগুলো প্রত্যেকটা রিকোয়েস্টের টপিক, অনেকদিন ভিডিও আসেনি, তো আমি এই জন্য ডাইরেক্ট লাইভেই চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ফার্স্টে দেখো আমি বলবো পার্ট ওয়ানে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রিলিমস পি লেখা আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আবার বলে দিচ্ছি, প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্য কোম্পানি রুল 70-73 থেকে 80-58 ইম্পর্টেন্ট। দ্য ক্রাউন রুল আছে, দেখো দ্য ক্রাউন রুল 80-58 থেকে 1947 ইম্পর্টেন্ট। তারপরে দেখো নোটস অ্যান্ড রেফারেন্স যেটা আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রিলিমসের জন্য সবকটাই পড়বে। মেকিং অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশন কী করে তৈরি হয়েছে, ডিম্যান্ড ফর এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কম্পোজিশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কমিটিস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তো এনাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, প্রত্যেকটা কিন্তু প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ যেটা বোঝা গেল, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ইম্পর্টেন্ট আছে, মেকিং অফ দ্য কনস্টিটিউশন ইম্পর্টেন্ট আছে, স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন এটাও কিন্তু প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট, প্রিরেম্বল কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট কনস্টিটিউশনের জন্য। ঠিক আছে, তো চলে যাচ্ছি পরের পার্টে। পরেরটাই দেখতে পাচ্ছ আশা করি, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এটা হচ্ছে মোটামুটি তুমি করে রাখবে, আমি পাশে লিখেও রেখেছি যাতে তোমরা বুঝতে পারো যে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি মোটামুটি একটা পড়ে রাখবে। ঠিক আছে, সিটিজেনশিপ কিন্তু সেম, মোটামুটি এটা ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল রাইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর প্রিলিমস। ফিচার্স অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, ডেফিনেশন অফ স্টেট, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। লজ ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে পার্ট ওয়ানের মধ্যে আর কি ইম্পর্টেন্ট আছে, পার্ট ওয়ানের মধ্যে ইম্পর্টেন্ট আছে হলো ফান্ডামেন্টাল ডিউটিস ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো লেখা আছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ইউপিএসসি ইম্পর্টেন্ট ফর প্রিলিমস এবং ডব্লিউবিসিএস এর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট প্রিলিমসের। ঠিক আছে, তো মোটামুটি আমি পার্ট ওয়ানটা নিয়ে আজকে আলোচনা করবো। পার্ট ওয়ানের মধ্যে তাহলে কী কী ইম্পর্টেন্ট আর একবার একটু বলে দিই। তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ইম্পর্টেন্ট, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, প্রিরেম্বল অফ দ্য কনস্টিটিউশন, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইগুলো তো এই প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আমার ভয়েসটা শোনা যাচ্ছে। আর এদিকে হচ্ছে ইউনিয়নের টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, আর ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এটা ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল ডিউটিস ইম্পর্টেন্ট আছে। ইউপিএসসির জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে রেখেছি, এবং যেগুলো তোমার হচ্ছে ডাব্লিউবিসিএস এর জন্য সেগুলো কিন্তু পাশে মোটামুটি লেখা আছে। তাহলে পার্ট ওয়ানে আমরা দেখতে পেলাম এই কটা চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট।
তো মোটামুটি তোমরা এই কটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বে যাতে কোনো অসুবিধা না হয়। এবং আমি শুরু করছি আজকে প্রথম চ্যাপ্টার। যারা একবার রিভিশন করার ইচ্ছে আছে তারা কিন্তু রিভিশন করে নিও। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, রাইট? প্রত্যেকটা জিনিস শুরু করার আগে কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডকে খুব ভালো করে জানতে হবে যে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা কি। তোমরা এখান থেকে কি কি পড়বে সেটা আমি একটু বলে দিই। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, দেখো আমি একটু হাইলাইট করে রেখেছি কিছু কিছু জায়গা যেগুলো একটু ইম্পর্টেন্ট। যেমন দেখো তোমার হচ্ছে গ্রিন কালি দিয়ে হাইলাইট করা আছে, দ্য ফার্স্ট সার্চ গভর্নর সেন্ট্রাল ওয়াজ লর্ড ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এরকম তোমরা পড়তে পড়তে পুরোটা রিভিশন, এই বইটা যখন তুমি ইউপিএসসি পরীক্ষা দেবে, ইটস নট পসিবল যে তুমি পুরো বইটাকে রিভিশন করো, তাই তো এখান থেকে নোটস বানাতে হবে তোমাকে। নোটস মেকিং করলে তাহলে তোমার ইজি হবে প্রসেসটা। তো আমি স্টুডেন্টদের কথা শুধু বলছি না, আমার স্টুডেন্ট বলে কথা না, যারা মোটামুটি সেলফ স্টাডি করো তাদেরকেও আমি একটা কথা বলবো, নোটস মেকিং করো। নোটস মেকিং করলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। তো ফার্স্ট চ্যাপ্টারে দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মধ্যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে মোটামুটি এখানে কিভাবে কি হয়েছে। 1946 হচ্ছে 1946 থেকে শুরু করে 1947-এ তো কবে কি হয়েছে, কবে আমাদের প্রথম জানুয়ারিতে দেখো 2026 2026 জানুয়ারি 1950-তে দ্য কনস্টিটিউশন কেম ইন টু বিং। হাউ এভার ভেরিয়াস ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি হ্যাভ দেয়ার রুটস ইন দ্য ব্রিটিশ রুল। ঠিক আছে, তো কবে আমাদের প্রথম দেশ স্বাধীন হলো, দিস রুল দেখো মাঝখানে এতে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ আশা করি, দিস রুল কন্টিনিউড আনটিল ইন্ডিয়া ওয়াজ গ্রান্টেড ইন্ডিপেন্ডেন্স অন আগস্ট 15 1947। তো কিছু কিছু জায়গা যেগুলো পড়ছো, যেমন দিওয়ানি ব্যবস্থা। দিওয়ানি কিন্তু আমরা পড়েছি, ইতিহাসেই পড়েছি। দিওয়ানি কি, হোয়াট ইজ দিওয়ানি? রাইটস ওভার রেভিনিউ অ্যান্ড সিভিল জাস্টিস অফ বেঙ্গল, রাইট? বিহার অ্যান্ড ওড়িশা। তো এটা দি স্টার্টেড ইটস কেরিয়ার অ্যাজ এ টেরিটোরিয়াল পাওয়ার ইন 1858 ইন দ্য ওয়েক অফ দ্য সেপাই মিউটিনিটি। সেপাই মিউটিনিটি আমরা জানি, দ্য ব্রিটিশ ক্রাউন অ্যাজিউমড direct responsibility for the governance of India. This rule continued until India was granted independence on August 15, 1947. সো এখানে দুটো রুল দেখতে পাচ্ছি, দ্য কোম্পানি রুল যেটা 1773 থেকে স্টার্ট হয়েছিল 1858 অবধি, অ্যান্ড দ্য ক্রাউন রুল 1858 থেকে 1947। আমরা 1947-এ দেশ স্বাধীন হয়েছিল, আমাদের স্বাধীনতা লাভ করেছিল। তো দুটো ফেজে এখানে দেখা যাচ্ছে, দ্য কোম্পানি রুল ছিল এবং দ্য ক্রাউন রুল। দ্য কোম্পানি রুলের মধ্যে রেগুলেটিং অ্যাক্ট আছে অফ 1773। দিস অ্যাক্ট ওয়াজ অফ দ্য গ্রেট কনস্টিটিউশনাল ইম্পর্টেন্স অ্যাজ ইট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টেকেন বাই দ্য British government to control and regulate the affairs of the East India Company in India. It recognized for the first time the political and the administrative functions of the company, and it laid the foundation of central administration in India. The features of this act were as follows. কি কি ফিচার্স আছে এই অ্যাক্টে, যেটা আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম নিয়েছিল, তো সেটা সম্বন্ধে লেখা আছে, দেখো আমি হাইলাইট করে রেখেছি। ডিজাইনেটেড the Governor of Bengal as the Governor General of Bengal and created an executive council of 4 members to assist him. The first such Governor General was Lord Warren Hastings. এটা আমি কিন্তু দেখো পেন দিয়ে মার্ক করে রেখেছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, পেন দিয়ে কিন্তু আমি মার্ক করে রেখেছি। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে। দেখো সেকেন্ড পয়েন্ট আছে, ইট মেড দ্য গভর্নর্স অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সি সাবঅর্ডিনেট টু দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল আনলাইক আর্লিয়ার when the 3 presidencies were independent of one another. It provided for the establishment of a Supreme Court at Calcutta 1774 comprising one Chief Justice and 3 other judges. It prohibited the servants of the company from engaging in any private trade or accepting presents of bribes from the natives. 5 নম্বরে কি পয়েন্ট আছে, it strengthened the control of the British government over the company by requiring the court of directors governing body of the company to report on its revenue, civil and military affairs. তো মোটামুটি আমরা দেখলাম কোম্পানি রুল 1773-তে স্টার্ট হয়েছে, 1858-এ গিয়ে এন্ড হয়েছে। দ্য ক্রাউন রুল 1858-এ শুরু হয়েছে, 1947-এ গিয়ে এন্ড হয়েছে। তো তার মধ্যে প্রথম যেটা দেখছি আমরা সেটা হচ্ছে কোম্পানি রুল রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। প্রথম রেগুলেটিং অ্যাক্ট চালু করেছিল। তো তারপরে যেটা আছে অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। তাহলে রেগুলেটিং অ্যাক্ট কবে চালু হলো? রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছে 1773-তে। ঠিক আছে, তো অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। In a bid to rectify the defects of the Regulating Act of 1773, the British Parliament passed the Amending Act of 1781, also known as the Act of Settlement. তাহলে এই অ্যাক্টটাকে আরো কি নামে জানা যায়, সেটা হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট।
এবার চলে আসছি আমি পরের পেজে। দেখো, খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে কত সুন্দর করে ডিফারেন্স করে বইটা খুব সহজ সরল ভাষায় তোমাদের বোঝানো আছে, এবং পলিটি সম্বন্ধে কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। দ্য ফিচার্স অফ দিস অ্যাক্ট ওয়ার অ্যাজ ফলোস। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ফিচার্স কি আছে? ইট এক্সেম্পটেড দ্য গভর্নর জেনারেল অ্যান্ড দ্য কাউন্সিল ফ্রম দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ফর দ্য অ্যাক্টস ডান বাই দেম ইন দেয়ার অফিসিয়াল ক্যাপাসিটি। সিমিলারলি, পাশাপাশিভাবে ইট অলসো এক্সেম্পটেড দ্য সার্ভেন্টস অফ দ্য কোম্পানি ফ্রম দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ফর দেয়ার অফিসিয়াল অ্যাকশন। তাই প্রথম একটা আমরা বুঝতে পারলাম, আমরা রেগুলেটিং অ্যাক্ট পড়লাম 1773-তে শুরু হয়েছিল। তারপরে আমরা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পড়ছি। অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে আমরা আরও কি নামে জানি? সেটা হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট, রাইট? সো সেকেন্ডটা এবার দেখবো 2 নম্বর পয়েন্টটা। ইট এক্সক্লুডেড দ্য রেভিনিউ ম্যাটার্স অ্যান্ড দ্য ম্যাটার্স অ্যারাইজিং ইন দ্য কালেকশন অফ দ্য রেভিনিউ ফ্রম দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। 3 পয়েন্টে দেখো, আমি কিছুটা পয়েন্ট তোমাদের জন্য হাইলাইট করে রেখেছি, তোমরা এইভাবে হাইলাইট করে রাখবে। ইট প্রোভাইডেড দ্যাট দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ টু হ্যাভ জুরিসডিকশন ওভার অল দ্য ইনহ্যাবিট্যান্টস অফ ক্যালকাটা। ইনহ্যাবিট্যান্টস মানে বসবাস করা। ইট অলসো রিকোয়ার্ড দ্য কোর্ট টু অ্যাডমিনিস্ট্রেট দ্য পার্সোনাল ল অফ দ্য ডিফেন্ডেন্টস, দ্যাট ইজ Hindus were to be tried according to the Hindu law and Muslims were to be tried according to the Muhammad law. ঠিক আছে? It laid down that the appeared appeals from the provincial courts could be taken to the Governor General in Council and not to the Supreme Court. পাঁচে কি বলছে? পাঁচে বলছে it empowered the Governor General in Council to frame regulation for the provincial courts and councils. তো আমরা মোটামুটি দুটো জিনিস সম্বন্ধে দেখে নিলাম। একটা হচ্ছে, প্রথম ছিল রেগুলেটিং অ্যাক্ট, তারপরে হচ্ছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটাও দেখে নিলাম। এবার আমরা দেখব পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ যেটা হয়েছে। তাহলে দেখে নিই 1784-এ কি হয়েছে। দ্য নেক্সট ইম্পর্টেন্ট অ্যাক্ট ওয়াজ পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784, যেটা 1784 সালে হয়েছে। দ্য ফিচার্স অফ দিস অ্যাক্ট ওয়ার অ্যাজ ফলোস। ইট ডিস্টিংগুইশ বিটুইন দ্য commercial and the political functions of the company. It allowed the court of directors to manage the commercial affairs but created a new body called board of control to manage the political affairs. Thus it established a system of double government. It empowered the board of control to supervise and direct all operation of the civil and military government or revenues of the British possessions in India. দাস মানে কি? এইভাবে দ্য অ্যাক্ট ওয়াজ সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ ফর 2 reasons. ফার্স্ট, দ্য কোম্পানিজ টেরিটরিজ ইন ইন্ডিয়া ওয়ার ফর দ্য ফার্স্ট টাইম কল দ্য ব্রিটিশ পসেশন ইন ইন্ডিয়া, অ্যান্ড দ্য সেকেন্ড, the British government was given the supreme control over companies' affairs and administration in India. সো মোটামুটি তোমরা, আমি এখানে 3টে অ্যাক্ট সম্বন্ধে বললাম। তো 3টে অ্যাক্ট সম্বন্ধে আজকে আমরা জানলাম। তো পরের দিন আমি অ্যাক্ট অফ 1786 থেকে শুরু করব। যে 1784 হয়েছিল পিটস ইন্ডিয়া, যেটা আমি এক্ষুনি জানলাম। তো এই 1786-এ কী অ্যাক্ট হয়েছিল, পরপর অ্যাক্টগুলো সম্বন্ধে আলোচনা করব। তো আই থিঙ্ক কোনো প্রবলেম হচ্ছে, আমি জানি না, আমার ফোনে দেখা যাচ্ছে হয়তো লাইভটা ঠিকঠাকভাবে হচ্ছে না। তো সেই জন্য আমি লাইভটা এখানে স্টপ করছি। দেখা হচ্ছে পরের দিন। খুব ভালো থেকো, সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো, এবং আমি আরও এরকম লাইভেই ক্লাস নিয়ে চলে আসবো, ঠিক আছে? এছাড়াও যদি কারোর তোমাদের কোনো রকম কমেন্ট থাকে যে ম্যাম এটা নিয়ে ক্লাস করান বা এই সম্বন্ধে বা এই টপিকটার সম্বন্ধে একটু বুঝিয়ে দিন, অবশ্যই আমাকে বলো, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ।